নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 1971 সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রবাদ প্রতিম বামপন্থী নেতা গণেশ ঘোষকে হারিয়ে লোকসভায় প্রথমবারের জন্য গিয়েছিলেন তরুণ তুর্কি প্রিয়রঞ্জন দাশমুন্সী। দক্ষিণ কলকাতা তারপর থেকে অবাম প্রার্থীদের কাছে কার্যত দুর্গে পরিণত হয়। মানে তারপর দক্ষিণ কলকাতা থেকে বামেরা বোধহয় আর জিততে কখনো পারেননি। বিপ্লব দাশগুপ্ত একবার বোধহয় জিতেছিলেন, আমার সালটা মনে পড়ছে না, সেটা একটা ব্যতিক্রম ছিল। কার্যত ওটা বাম বিরোধী রাজনৈতিক শক্তির গড়ে পরিণত হয়। কেন আমি 71 সালের কথাটা বললাম? তার কারণ হচ্ছে গণেশ ঘোষকে হারিয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সী লোকসভায় গেছিলেন দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে। 84 সালে বাংলার অগ্নিকন্যা বঙ্গেশ্বরী প্রথম নির্বাচনে সোমনাথ বাবুকে হারিয়ে দিলেন যাদবপুরে। 89 সালে যাদবপুর কেন্দ্র থেকে তিনি হেরে গেলেন মানিনী ভট্টাচার্যের কাছে। রাজীব গান্ধী যেহেতু দিদিমণিকে খুব স্নেহ করতেন, প্রশ্রয় দিতেন, তাই রাজীব গান্ধীকে কনভিন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় যে শিফট করলেন 91 সালে, 2009 পর্যন্ত সেই কেন্দ্র থেকে তিনি কিন্তু হারেননি। যেহেতু হারেননি, তাই কেন্দ্র পরিবর্তনের কোনো বিষয়ও ছিল না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য সব সময় একটি নিরাপদ আসনের খোঁজ করেন, যে তার কাছে সব থেকে নিরাপদ। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দক্ষিণ কলকাতায় সব থেকে নিরাপদ। যেমন 2004 সালে তৃণমূল একটা আসন পেল, ওই দক্ষিণ কলকাতা, ওই মমতা বন্দ্যোপাধ্যায় 83,000 ভোটে জিতেছিলেন। সেবার সিপিএম স্লোগান দিল এবার রবীন্দ্র। চাপে পড়েছিলেন দিদিমণি, কিন্তু যেহেতু দক্ষিণ কলকাতা, যেহেতু ওটা অবাম রাজনীতির কার্যত পীঠস্থান, তাই মমতা শেষ পর্যন্ত জিতে মুখ রক্ষা করতে পেরেছিলেন এবং সংসদে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পেরেছিল। এই কথাগুলো কেন বললাম? তার একটাই কারণ, যে দিদিমণি সবসময় নিরাপদ আসনের খোঁজ করেন। 2021টা ব্যতিক্রম ছিল। আবেগতাড়িত হয়ে বুঝে নেব, এত মুসলমান ভোট আছে নন্দীগ্রামে, আমি জিতবো, কে কালকা যোগী শুভেন্দু অধিকারী, তা 1956 হারলেন, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হলেন, ভবানীপুর থেকে বাই ইলেকশনে জিতলেন। এখন প্রশ্ন হলো, ভবানীপুর কি দিদিমণির জন্য নিরাপদ? যদি এক কথায় বলতে হয়, না, এই মুহূর্তে না। 15ই ডিসেম্বর থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে দিদিমণি তিনবার ওই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 8টা ওয়ার্ডের কাউন্সিলর, বিএলএ, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেছেন। নিজের বাড়ি যেখানে, প্রত্যেকটা বাড়ি ইট চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে 44.5 লক্ষ নাম বাদ গেছে প্রাথমিকভাবে এসআইআর, তাতেই এত আতঙ্ক? দিদিমণি 3টে ওয়ার্ড থেকে লিড পেয়েছিলেন, 73, 77, 82। তার মধ্যে 77, এই দিদিমণি বলছি, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভবানীপুর কেন্দ্র থেকে 5,000-এর একটু বেশি ভোটে এগিয়েছিল। তাহলে 3টে ওয়ার্ড থেকে তৃণমূল লিড পায়, 73, 77, 82। 82টা ববি হাকিমের, 77টা একজন মুসলিম ভদ্রমহিলা, আর 73টা দিদিমণির ভাইয়ের বউ কাজরি বন্দ্যোপাধ্যায়। সেখানে মাত্র 280 না 90 ভোটে লিড ছিল। আর বিজেপি বাকি 5টা ওয়ার্ডে লিড করে। নিজের বুথে দিদিমণি হেরেছিলেন। তারপরে এসআইআর 2011 তিনি প্রদত্ত ভোটের মধ্যে 58-59% পেয়ে জিতেছিলেন। সে বিপুল মার্জিনে সিপিএম এর প্রার্থী ছিলেন অধ্যাপিকা নন্দিনী মুখার্জি। 21 সালে শোভনদেব চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের হাড্ডাহাড্ডি লড়াই, ওই 77-82 শোভনদেব বাবুর মান রক্ষা করেছিল। কিন্তু এসআইআর এর পরে দিদিমণি কিছু ভাবছেন নাকি?
যে তিনবার মিটিং করতে হলো 15ই ডিসেম্বর থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে। মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র নিয়ে এত চিন্তিত হবেন কেন? তিনি ভূমিকন্যা, ওখানে বড় হয়েছেন, স্কুল কলেজ সবকিছু তার রাজনীতির হাতে করি ওখানে, ওখানকার নির্বাচিত বিধায়ক, তিনি মুখ্যমন্ত্রী, তিনবার বৈঠক করতে হলো। এই হচ্ছে আতঙ্ক। কারণ ভবানীপুর আগে যা ছিল এখন তা নেই। ভবানীপুরে গুজরাটিরা আছেন, মারওয়ারিরা আছেন, সিন্ধ্রিরা আছেন, তামিলরা আছেন, মুসলিমরা আছেন, বাঙালিরা আছেন, একদম কসমোপলিটান মিনি ভারত। শিক্ষিত মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, দেবে না। তাদের 100টার মধ্যে 90টা ভোট বিরোধী পক্ষে পড়বে, বিজেপিতে পড়বে। হিন্দু ভোটের কনসলিডেশন হবে। 100টার মধ্যে 65টার বেশি হিন্দু ভোট এবার বিজেপির পক্ষে পড়বে। আর আমি যতদূর খবর পেলাম, এসআইআর এর প্রাথমিক পর্যায়ে 77 নম্বর ওয়ার্ডেই নাকি 10,000 মতো নাম বাদ গেছে। তাই দিদিমণির সংখ্যা বাড়ছে। তাই তিনবার বৈঠক করতে হয়েছে। কেউ অপরাজেয় নয়, কোন কেন্দ্র কারুর গড় হয় না। এগুলো সংবাদ মাধ্যম সব লেখর ফালতু কথা। আরে বুদ্ধবাবু যাদবপুর কেন্দ্রে হারবে 2011 সালে কেউ ভেবেছিল? অতি বড় তৃণমূল সমর্থক ভেবেছিলেন? প্রার্থী পাচ্ছিল না তৃণমূল। মনীশ গুপ্ত নিজে স্বেচ্ছায় বলেছিলেন যে আমি লড়বো। তারপরে তো সবাই আপনারা জানেন বাকিটা ইতিহাস। নন্দীগ্রামেও যে দিদিমণি হারবেন, অতি বড় তৃণমূল বিরোধী কি ভাবতে পেরেছিল? ভেবেছিল যে শুভেন্দু যাই বলুন না কেন শেষ পর্যন্ত দিদি জিতবেন, কিন্তু হেরেছিলেন। ইন্দ্রপতন হয়। 71 সালে গণেশ ঘোষকে প্রিয়বাবু হারাবেন কেউ ভাবতে পারেনি। ইন্দিরা গান্ধী 77 হেরে যাবেন কেউ ভাবতে পারেনি। কেউ অপরাজেয় নয়। জনদেবতা নির্বাচিত করেন। জনদেবতার রোষায়ের মুখে পড়লে অনেক মাতব্বরও লেজ গুটিয়ে ঘরে ঢুকে যায়। জনদেবতাই সংসদীয় গণতন্ত্রে শেষ কথা বলে। তাই এবারে বাতাসে কেমন কেমন একটা গন্ধ। দিদিমণির যে কনফিডেন্স নেই এটা স্পষ্ট। নইলে নিজের খাস্তালুকে 15ই ডিসেম্বর থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে তিনবার বৈঠক করতে হয়। বিএলএ, পুর প্রতিনিধি, ববি হাকিম, দেবাশিস কুমারদের সঙ্গে ইনস্ট্রাকশন দিতে হয় কারুর নাম যেন বাদ না যায়, খুঁজে আনো, ধরে আনো। এই যে কারুর নাম যাতে বাদ না যায়, তার পরিণতিটা কি দেখছেন? ওই খবরের কাগজের কাটিং, সাদা পাতা, ছবি উদ্ধারই করা যাচ্ছে না এমন নথি আপলোড করা হয়েছে। ইয়ারও করেছেন, অনুপ্রাণিত না সব? বলে দেওয়া হয়েছে রাজনৈতিক মহল থেকে সব নথি আপলোড করতে হবে। তার প্রমাণ হচ্ছে এটা। আমরা আগে থেকে বলেছিলাম, চাপ আসছে ইয়ারোদের উপর। কিছু কিছু জেলা শাসক বলছেন সব যা পাবে নথি আপলোড করতে হবে, কমিশনের কথা শোনার দরকার নেই। শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছিলেন, মাননীয় মুখ্য সচিব নাকি জেলায় জেলায় জেলা শাসকদের ফোন করে বলছেন যে নির্বাচন কমিশনের অত নিয়ম নীতি মানার দরকার নেই, দারুণ বাজেট হয়েছে, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কেটে গেছে। এটা নাকি শুভেন্দু বাবুর দাবি। নন্দিনী চক্রবর্তী ফোন করে করে জেলা শাসকদের বলেছিলেন। তার এই মুখ্য সচিব রাজ্যের মানে কি বলবো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তিনি শেষ কথা। যদিও একজন সুপার চিফ সেক্রেটারি আছেন মনোজ পান্ত, যদিও ডক্টর পান্ত কিন্তু কারুর কাজে ইন্টারফেয়ার করেন বলে শোনা যায় না। তাহলে নন্দিনী দেবী তো নিজের থেকে করেননি, বঙ্গেশ্বরীর নির্দেশে এই কথাটা বলেছেন। যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তাহলে আপনি ভাবতে পারছেন যে একটা সাদা পৃষ্ঠা খবরের কাগজের কাটিং একটা নথি হিসাবে আপলোড হচ্ছে। আরে আপলোডটা হলো কি করে? নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট কখনো বলেছে যে সাদা পাতা খবরের কাগজের কাটিংকে নথি হিসাবে বিবেচনা করতে হবে? এইসব কাজই করেছে। এসআইআর আতঙ্কে ঘুম উড়েছে বঙ্গেশ্বরীর এবং তৃণমূলে।
তাই অনুপ্রাণিত আমলাকুলকে বলেছে যা হাতের কাছে পাবে সেটাকেই আপলোড করে দাও, পরে দেখা যাবে। ইতিমধ্যে 44,000 নাম বাদ গেছে ভবানীপুর থেকে। চূড়ান্ত তালিকা বেরোলে হয়তো আসল ফিগারটা জানা যাবে। কিন্তু ওই 15ই ডিসেম্বর থেকে 10ই ফেব্রুয়ারি 2 মাসের মধ্যে তিনবার বঙ্গেশ্বরী বৈঠক করছেন ভবানীপুর কেন্দ্রের 8 জন নির্বাচিত কাউন্সিলর, সবই তার দলের। বিএলও ফিরহাদ হাকিম, দেবাশিস কুমারের সঙ্গে কতটা ভয় পেয়েছেন বুঝতে পারছেন? দিদিমণি একটা জিনিস বুঝে গেছেন, তিনি অপরাজেয় নন। 89-তে হেরেছিলেন যাদবপুরে মালিনী ভট্টাচার্যের কাছে, তারপর যেই দক্ষিণ কলকাতায় গেলেন আর কোনোদিন সরলেন না। নিজের জন্য সব থেকে নিরাপদ আসনটা তিনি চান। আবেগতাড়িত হয়ে নন্দীগ্রামে গেছিলেন, কম্পার্টমেন্টাল পেয়ে ফিরে এসেছিলেন, আবার ভবানীপুরে দাঁড়ালেন। কিন্তু যা মতি গতি, ভবানীপুরের যা কম্পোজিশন, দিদিমণি ভয় পেয়েছেন। ওই বললাম 2011-এ বুদ্ধবাবু যাদবপুরে হারবেন, এটা বোধহয় অতি বড় তৃণমূল সমর্থকও ভাবতে পারেন। অঘটন সবসময় ঘটে, অঘটন ভবিষ্যতেও ঘটবে।